আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম কেমিস্ট্রি ব্যানিউ চ্যানেলে। তোমরা দেখছো অনার্স প্রথম বর্ষের নন মেজর ফিজিক্স একের পেইড ব্যাচ এবং আমরা অধ্যায় 4-এর একটি লেকচার আগে কমপ্লিট করেছি। আজকে আমরা অধ্যায় 4-এর দ্বিতীয় লেকচারটি দেখব এবং এই লেকচারের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটি পুরোটাই ক্লোজ করে দিব। তো মোটামুটি আগের ক্লাসে আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, পাশাপাশি তোমরা কিভাবে পড়বা সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা অধ্যায় 3-এর মানে সরাসরি আর এইসব আলোচনা না যেয়ে আমরা সরাসরি অধ্যায় 4-এর প্রশ্ন 3-এ চলে যাব। প্রশ্ন 3টা হচ্ছে কি, মহাকর্ষ বলের দুটি ধর্ম লিখো আর কেপলারের সূত্র হতে নিউটনের সূত্র প্রতিপাদন করো। মহাকর্ষ বলের অনেকগুলো ধর্ম আছে, যার মধ্যে দুইটা মেন ধর্ম হচ্ছে মহাকর্ষ বলের প্রকৃতি আকর্ষণীয়, মানে বলের প্রকৃতির উপর হচ্ছে মহাকর্ষ বলটা আকর্ষণ করতেছে, আর মহাকর্ষ বলের মাধ্যম হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে, এইটা কেপলারের সূত্র হতে নিউটনের সূত্র প্রতিপাদন করবো। এবার আমরা পরের লাইনে আমরা জাস্ট আগে হচ্ছে দুইটা ধর্ম জানতে চাইছি, দুইটা ধর্ম দিয়ে দিবা, তোমাদের হচ্ছে এইখান থেকে 1 মার্ক তোমার হচ্ছে কনফার্ম হয়ে গেছে। এবার পরবর্তী অংশটা কমপ্লিট করতে পারলে, এটা যদি 4-এ আসে এর মধ্যে 1 কিন্তু এটা চলে গেছে, বাকি 3 পাবা তুমি এটার মধ্যে। বেশ মজার না বিষয়টা? আচ্ছা, দেখো আমরা জানি নিউটনের সূত্র অনুসারে মহাবিশ্বের প্রতিটা বস্তু পরস্পরকে কিন্তু আকর্ষণ করতেছে। সূর্যের চারিদিকে গ্রহগুলির আবর্তনের কক্ষপথকে বৃত্তাকার বিবেচনা করলে কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র প্রতিপাদন করা যায়। অর্থাৎ আহ, সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরতেছে, এটা ধরো সান, ঠিক আছে? এই যে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো ঘুরতেছে, সরি এটা একটু বেশি বড় হয়ে গেল, এই গ্রহগুলোকে আমরা যদি ঘূর্ণনটাকে বৃত্তাকার হিসেবে কল্পনা করি, তাহলে আমরা কেপলারের সূত্র থেকে নিউটনের সূত্র প্রতিপাদন করব। উপবৃত্তাকার কিন্তু কল্পনা করা যাবে না, কল্পনা করতে হবে কি, বৃত্তাকার। ঠিক আছে, কি কল্পনা করতে হবে? বৃত্তাকার। বৃত্তাকার কল্পনা করলে, এই বৃত্তাকার বিবেচনাটা করলেই আমরা কেপলারের সূত্র হতে নিউটনের সূত্রটা প্রতিপাদন করতে হবে। সো এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষায় দিতেই হবে ভালো করে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা প্রথমেই একটা গ্রহ কল্পনা করব। সেই গ্রহটার নাম যে কোনো কিছু হতে পারে, তো গ্রহটার একটা নির্দিষ্ট ভর থাকবে, তাই না? সেই ভরটাকে আমরা এম ভর ধরে নিলাম। যে এম ভরের একটা গ্রহ সূর্যের চারিদিকে ভি সমদ্রুতিতে ব্যাসার্ধের আর ব্যাসার্ধের কক্ষপথে ঘূর্ণায়মান আছে। তাহলে এই যে ধরো এটা সূর্য, সূর্যকে কেন্দ্র করে একটা গ্রহ ঘুরতেছে, এই গ্রহটার ভর হচ্ছে এম, এবং সে কি করতেছে, ভি বেগে ঘুরতেছে, ভি সমদ্রুতি, অর্থাৎ তার বেগ চেঞ্জ হচ্ছে না, তার বেগটা সবসময় সমান থাকতেছে এবং বেগটার নাম কি, ভি। এবং তার ব্যাসার্ধ সূর্য মানে সূর্যের যে কেন্দ্রস্থ যে ইয়াটা, ওকে যে সমকেন্দ্রিক ভাবে ঘুরতেছে, সূর্যটাকে সমান সমান কেন্দ্রে রেখে সে ঘুরতেছে। ধরো তার ব্যাসার্ধটা সবসময় সমান থাকবে, যেখান দিয়ে সে ঘুরতেছে ব্যাসার্ধটা সবসময় সমান থাকবে, আর ব্যাসার্ধটাকে আমরা আর ধরে নিলাম। তাহলে এম ভরের একটা বস্তু ভি বেগে ঘুরতেছে এবং তার ব্যাসার্ধ হচ্ছে আর। এটা কিন্তু গ্রহ নিয়ে আমরা আলোচনা করতেছি। সুতরাং সে কেন্দ্র অভিমুখে ঘুরতেছে, সেখানে একটা বল অবশ্যই ক্রিয়া করবে, সেই যে বলটাকে আমরা কেন্দ্রমুখী বল বলি। কেন্দ্রের অভিমুখে যে বল সেটাই কেন্দ্রমুখী বল, কেন্দ্রের অভিমুখে যে বল সেটাই কেন্দ্রমুখী বল, কেন্দ্রের অভিমুখে যে বল সেটাই কেন্দ্রমুখী বল। আশা করি বুঝতে পারছো। তাহলে কেন্দ্রের অভিমুখে একটা কেন্দ্রমুখী বল ক্রিয়া করতেছে, আর এই কেন্দ্রমুখী বলের সূত্রটা কি হবে? কেন্দ্রমুখী বলের সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। কেন্দ্রমুখী বলের সূত্র কি? এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিব। এবার তার আবর্তন কালটাকে যদি আমরা টি ধরে নিই, সূর্যের চারদিকে সে যা আবর্তন করতেছে, বৃত্তাকার গ্রহটা, সেই বৃত্তাকার পথে যে গ্রহটা আবর্তন করতেছে, সেই আবর্তন কালটাকে যদি আমরা টি ধরে নেই, তাহলে আমরা জানি আবর্তন কালের সাথে বেগের সম্পর্কটা কি? আবর্তন কালের সাথে বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি সমান সমান 2 pr ডিভাইড বাই টি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ধরে নিলাম আবার 2 নং সমীকরণ। তো দেখো বেশ ইন্টারেস্টিং কিন্তু এখানে, তুমি একটু ভালো করে বিষয়টা বুঝো। আমরা কেন ভি এর মানটা বের করলাম? কারণ আমার এই এফ এর মধ্যে কিন্তু ভি থাকবে, সো আমার ভি এর মানটা আলাদা করে বের করে নিতে হবে। তার প্রথমে আমরা কি বের করলাম? কেন্দ্রমুখী বল, যেটার সূত্র হচ্ছে কি, এফ সমান এম ভি স্কোয়ার বাই আর। দ্বিতীয়তে আমরা কি বের করলাম? আবর্তন কাল, যেটার সূত্র হচ্ছে কি, ভি সমান 2 pr বাই টি। তাহলে এটাকে ধরে নিলাম 1 নং সমীকরণ, এটাকে ধরে নিলাম 2 নং সমীকরণ। অবশ্যই তোমার সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এবার এই 1 নং সমীকরণ 2 নং সমীকরণকে তুমি কম্পেয়ার করো বা দুটাকে মিক্স করো, দেখো কি হয়। আমরা এফটাকে এফ এ রাখলাম, মানে জাস্ট হচ্ছে 2 নং এর তো আমরা কিসের মানটা পেয়েছি? ভি এর মানটা না? এই ভি এর মানটা আমরা এখানে বসায় দিব। তাহলে আমরা 1 নং আর 2 নং থেকে কি পাচ্ছি? এফ এফই থাকবে, এম এমই থাকবে, আর আরই থাকবে। শুধু ভি এ স্কোয়ারের জায়গায় আমরা ভি এর আগে মানটা বসাবো, মানটা বসায় যেহেতু এখানে ভি স্কোয়ার আছে, তো আমরা উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তো এখন এম আর যেভাবে আছে এভাবেই থাকবে, এটাকে বর্গ করো, বর্গ করলে 2 স্কোয়ার মানে 4, পি মানে পি স্কোয়ার মানে পি স্কোয়ার, আর স্কোয়ার মানে আর স্কোয়ার, টি এর উপর স্কোয়ার আসলে টি স্কোয়ার। এবার এই দুটাকে পুরোটাকে গুণ করো, পুরোটাকে গুণ করলে সবগুলো উপরটার সাথে উপরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। তাহলে কি আসলো? 4 পি স্কোয়ার। আচ্ছা দাঁড়াও, এখানে একটা কাজ করছে ওরা, যেহেতু এখানে আর স্কোয়ার আছে আর এখানে আর আছে, তাহলে একটা আর 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 স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে উপরে জাস্ট একটা আর থাকবে, তাই না?
এটাকে তুমি চাইলে পরের লাইনও করতে পারো অথবা ডিরেক্ট এখান থেকে কাটাকাটি করে নিতে পারো। তাহলে উপরে থাকলো কি এম 4p² আর ডিভাইড বাই t²। এটাকে আমরা 3 নং সমীকরণ ধরলাম, সূত্র ধরলাম। এখন যেহেতু কেপলারের সূত্র থেকে আমরা প্রমাণ করব, সো কেপলারের গ্রহের গতি সংক্রান্ত তৃতীয় সূত্রটার থেকে আমরা কি পাচ্ছি মনে রাখবে, এখানে কেপলারের গ্রহের কোন সূত্রটা ইউজ করবা, তৃতীয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি, t² সমানুপাতিক r কিউব, তাই না, t² সমানুপাতিক r কিউব, t² সমানুপাতিক r কিউব। এখন সমানুপাতিক সাইনটাকে আমরা এক্সচেঞ্জ করবো একটা ধ্রুবকের সাথে, সেটা হবে k। তাহলে t² ইকুয়াল টু k r², এটাকে আমরা 4 নং সমীকরণ ধরে নিলাম। এখন আমাদের এখানে কিন্তু t² আছে, তাই না, এই t² মধ্যে যদি আমরা এই মানটা বসায় দিই তাহলে এই সমীকরণটার মধ্যে মান বসালে কি থাকবে, উপরে থাকবে 4p² mr, নিচে থাকবে kr কিউব। ওকে, এখন দেখো এখানে একটা আর আছে, এখানে 3টা আর আছে, আর আর কাটাকাটি করলে কি থাকে, নিচে r² থাকে আর উপরে থাকে তাহলে 4p² m, নিচে থাকে kr²। এটাকে আমরা ধরলাম 5 নং সমীকরণ। এখন এই সমীকরণ 5 অনুসারে গ্রহের ওপর সূর্যের আকর্ষণ বল গ্রহের ভরের সমানুপাতিক, গ্রহের ওপর সূর্যের আকর্ষণ বল গ্রহের ভরের সমানুপাতিক, দেখছো। আর মানে কতটুকু সূর্যটা গ্রহটাকে কতটুকু আকর্ষণ করবে, গ্রহটার ভর যত বেশি হবে সূর্যটা তাকে তত বেশি বলে আকর্ষণ করবে, এটাই হচ্ছে এখানে বোঝা যাচ্ছে। আর এই যে দূরত্বটা, ব্যাসার্ধটা দেখো, সূর্য ও গ্রহের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্বটা যত আবার বেশি হবে তত কিন্তু বলটা আবার কম হবে। তাহলে ভরের সমানুপাতিক দূরত্বের ব্যস্তানুপাতিক, ভর বেশি হলে আকর্ষণ বেশি হবে, দূরত্ব কম হলে আকর্ষণ বেশি হবে। ভর যদি বেশিও হয় বাট দূরত্ব যদি অনেক বেশি হয়ে যায়, দুইটা যদি বেশি হয়ে যায় এম আর আর, তাহলে কিন্তু আর হচ্ছে তোমার আকর্ষণ বলটা খুব বেশি একটা কাজ করবে না। তাহলে এইটা লাইনটা দিয়ে আমরা এই দুইটা লাইনই ভালো করে বুঝতেছি। আরেকবার বলতেছি, সমীকরণ 5 অনুসারে গ্রহের ওপর সূর্যের আকর্ষণ বল গ্রহের ভরের সমানুপাতিক এবং সূর্য ও গ্রহের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এখানে আমাদের এই যে 4p²/k হলো সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ আমাদের এখানে ম্যান্ডেটরি কাজ করতেছে এম আর r²। এই 4p²/k এটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক হিসেবে কাজ করতেছে। এই দুটা কিন্তু কোনো কাজ নাই, জাস্ট এটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে। বাট আমার এখানে কিন্তু মেইন হচ্ছে m/r², অর্থাৎ ভর যত বেশি বল তত বেশি, দূরত্ব যত কম বল তত বেশি। ভর যত কম হোক দূরত্ব যত কম হোক, মানে দূরত্বের সাথে ভরের সম্পর্কটা, বলের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, আর ভরের সাথে বলের সম্পর্কটা সমানুপাতিক, ঠিক আছে। এখন দেখো সূর্যের উপর গ্রহের আকর্ষণ বলকে আমরা সমীকরণ 5 দিয়ে যদি প্রকাশ করি তাহলে আমরা এখানে 4p²/k যেটা আছে এটাকে আমরা gm ধরে নিলাম, মানে এই মহাকর্ষীয় ধ্রুবকটাকে আমরা gm হিসেবে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে g ইজ ইকুয়াল টু কি, মহাকর্ষীয় ধ্রুবক, আর m হবে সূর্যের ভর। তাহলে সমীকরণ 5-এ সমীকরণ 6-এর মান বসলে আমরা কি পাবো, f = gm/r²। দেখছো কিভাবে মহাকর্ষীয় বলের সূত্রটা যে আসছে, আমরা ছোটবেলা থেকে শিখতে আসতেছি নিউটনের মহাকর্ষীয় সূত্র, বাট এটার প্রতিপাদনটা কিন্তু এইভাবে হবে এবং এই প্রতিপাদনটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, সেটাকে খুব মনোযোগ দিয়ে তোমাদের শিখতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে প্রশ্ন নং 4। এইটা একটা একটি সুষম ঘনত্বের ফাঁপা গোলকের বাইরের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা বের করো। একটা সুষম ঘনত্ব অর্থাৎ একটা গোলক তুমি চিন্তা করো, সেই গোলকটা ফাঁপা অর্থাৎ ভিতরে কিছু নাই, পাতলা, জাস্ট একটা রিং এর মতো। এটার ঘনত্ব আবার সব দিক দিয়ে সেম, কোনো দিক দিয়ে বেশিও না কোনো দিক দিয়ে কমও না। এটার বাইরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবটা কিরকম হবে সেটা রাশিমালা জানতে চাইছে। এখন দেখো এটা আমরা কিভাবে সলভ করব। বিন্দুটা যেহেতু গোলকের বাইরে অবস্থিত, তাহলে আমরা মনে করি ফাঁপা গোলকটা হচ্ছে ও কেন্দ্র, আর ফাঁপা গোলকের ব্যাসার্ধটা ধরি আমরা এ। এখন ও বিন্দু হতে আর ধরে, দেখো ব্যাসার্ধ এখানে আর না ধরার কারণ কি, ব্যাসার্ধটা এখানে আর ধরলাম না কারণ আমরা ওই বিন্দু থেকে ওই গোলকের দূরত্বটাকে কিন্তু আমরা আর ধরবো, সো এখানে ব্যাসার্ধ আর ধরার কোনো কায়দা নাই। তা আমরা বৃত্তটার কেন্দ্র ধরছি ও, ব্যাসার্ধ ধরছি এ, আর ও বিন্দু হতে আর ধরে পি বহিস্থ একটা বিন্দু, ঠিক আছে। তো এই যে ধরো এই যে একটা গোলক, এই গোলকের কেন্দ্র হচ্ছে কি ও, ব্যাসার্ধ হচ্ছে এ, আর এই ও ব্যাসার্ধ থেকে সে আর দূরত্বে এখান থেকে ধরো আর দূরত্বে সে পি বিন্দুতে অবস্থিত একটা বিন্দু। এটাই হচ্ছে আমাদের এখানে প্রশ্নের মেন লাইন। তো এখন আমাদের পি বিন্দুতে মহাকর্ষীয় বিভবটাই নির্ণয় করতে হবে, এটাই প্রশ্ন চাইছে। তো ওপি আমরা আগে যোগ করব, যা গোলকটাকে সিডি ও এফ বরাবর ছেদ করতেছে, ঠিক আছে। তো গোলকটা যদি আমি তোমাদের এই যে দেখো এটা সেই গোলক, ঠিক আছে, এটা হচ্ছে সেই গোলকটা, আর এই যে এটা হচ্ছে গোলকের কেন্দ্র, এটা ধরলাম আমরা ও। এখন ও থেকে এই যে বহিস্থ বিন্দুটা হচ্ছে পি এখানে আছে,
এটা দূরত্বটা কতটুকু, আর দূরত্বে সে আছে, ঠিক আছে। এটা হচ্ছে তার পি, আর এটা হচ্ছে তার ব্যাসার্ধ এ। এখন আমরা এই বিভিন্ন বিন্দুর বিভিন্ন নাম দিলাম, এই বিন্দুর নাম দিলাম এ, এই বিন্দুর নাম দিলাম বি, ঠিক আছে। এই বিন্দুর একটা দূরত্ব আছে, এই বিন্দুর একটা দূরত্ব আছে, এটার নাম দিলাম আমরা এন। সেটা যদি আমরা চিন্তা, যে ওপি যোগ করার কারণে সিডি ও এফ বরাবর একটা ছেদ করছে, সিডি ও এফ এর মধ্যবর্তী গোলকটা একটা আংটির আকার ধারণ করছে, যার ব্যাসার্ধ হচ্ছে সিএন এবং বেধ হচ্ছে সি, যা কেন্দ্রে যথাক্রমে থিটা ও ডি থিটা কোণ উৎপন্ন করছে, দুইটা কোণ উৎপন্ন করছে। এখন আমরা গোলকটা ক্ষেত্রফলে ভর এম ধরে নিব, আংটির ব্যাসার্ধটাকে আমরা সিএন সমান ওসি ধরে নিব, যেটাকে আমরা সাইন অনুপাতে কনভার্ট করব। আংটির ব্যাসার্ধটাকে আমরা সাইন অনুপাতে কনভার্ট করব। কি অনুপাতে? সাইন অনুপাতে। সাইন থিটা হবে তখন কি? এ সাইন থিটা, অর্থাৎ ব্যাসার্ধটা সাইন থিটার সাথে গুণ হবে, তাই না? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এ সাইন থিটা। আংটির পুরুত্বকে আমরা ধরে নিলাম সি সমান ওই, এটা হবে সাইন ডি থিটা। তাহলে আমরা কি পাচ্ছি? এ ডি থিটা, একই কথা, ঠিক আছে। এখন দেখো আংটির পরিধি কি হবে? আংটির পরিধি হবে হচ্ছে 2πr, তাই না? পরিধির সূত্র কি? 2πr। বাট আরটা কিসের ব্যাসার্ধ? আংটির ব্যাসার্ধ। তাহলে আমরা 2π আংটির ব্যাসার্ধটা বসাই দিই। আংটির ব্যাসার্ধটা কি? আংটির ব্যাসার্ধটা হচ্ছে এ সাইন থিটা। তাহলে 2π থাকবে, আমরা ব্যাসার্ধ জায়গায় কি লিখবো? এ সাইন থিটা। এখন আমরা আংটির ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের সূত্র কি? পরিধি ইন্টু পুরুত্ব। পরিধি কি? পরিধি 2π a sin থিটা, লিখে দিলাম 2π a sin থিটা। আর পুরুত্বটা কি? পুরুত্বটা হচ্ছে AD থিটা, লিখে দিলাম AD থিটা। এবারে এই দুটাকে আমরা গুণ করি, গুণ করলে কি থাকবে? 2π থাকবে, a গুণ হলে a স্কয়ার হয়ে যাবে, sin থিটা d থিটা গুণ হলে sin থিটা d থিটা। তাহলে আমরা আংটির ক্ষেত্রফল কি পেলাম? 2π a স্কয়ার sin থিটা d থিটা, ঠিক আছে। এবার আমরা বের করবো আংটির ভর। দেখো ধাপে ধাপে সবগুলো কিন্তু বের করবা। তোমরা আগে পরিধি বের করবা, দেন ক্ষেত্রফল বের করবা, দেন ভর বের করবা। তো ভর মানে কি? ক্ষেত্রফল এবং একক ক্ষেত্রফলের ভরকে গুণ করলেই মোট আংটির ভর পাওয়া যাবে। তাহলে ক্ষেত্রফলের মান এটা পাইছে যেটা, সেটা বসায় দাও, আর একক ক্ষেত্রফলের ভর এটা বসায় দাও, দুটোকে গুণ করো, বের হয়ে গেল তোমার আংটির ভরের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে হাইলাইটের বিষয়গুলো হচ্ছে এটা, আংটির পরিধি এটা, আংটির ক্ষেত্রফল এটা, আর আংটির ভর কিন্তু এটা। তিনটা মান কিন্তু আমরা পাইছি, এটাকে হাইলাইট করে দিলাম। এবার দেখো আংটির প্রত্যেকটা বিন্দু পি হতে সমদূরবর্তী অর্থাৎ সিপি দূরে অবস্থিত। প্রত্যেকটা বিন্দু পি হতে সমদূরবর্তী অর্থাৎ সিপি দূরত্বে কিন্তু অবস্থিত। তাহলে এই দূরত্বটাকে আমরা এক্স ধরে নিই। তাহলে আংটির ধরুন পি বিন্দুতে মহাকর্ষীয় বিভবটা কি আসবে? ডিভি সমান, দেখো মহাকর্ষীয় বিভবের সূত্র কিন্তু এটা, ডিভি সমান মাইনাস জি ইন্টু ওই যে এম, জি এম বাই আর ধরে নিই আমরা, তাই না? ওই এম এর জায়গায় আমরা আংটির ভরটা একটু আগে যা পাইছি সেটা বসায় দেবো। একটু আগে আমরা আংটির ভরটা পাইছি না, ওই এম এর জায়গায় আমরা সেটা বসায় দিব, বসায় দিয়ে ডিভাইড বাই এক্স, মানে আর একটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে আমরা ত্রিভুজ ওসিবি হতে আমরা কি পাচ্ছি? দেখো সূত্রটা কিন্তু এইভাবে আসবে, এই যে আমরা যদি দূরত্বটাকে বের করতে চাই, দূরত্ব স্কয়ারটা তখন কি হয়ে যাবে? এ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস 2a cos থিটা। এ কিন্তু আমাদের হচ্ছে ওই যে ব্যাসার্ধ, আরটা কিন্তু হচ্ছে ওই দূরত্ব, তাই না? এ হচ্ছে ব্যাসার্ধ, আরটা হচ্ছে দূরত্ব, এটা থেকে 2a cos থিটাটা মাইনাস যাবে। তাহলে দেখো এক্স স্কয়ার এ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস 2a cos থিটা, এইটাকে আমরা অন্তরীকরণ করব, এই পাশটাকে আমরা অন্তরীকরণ করবো, অর্থাৎ উভয় পক্ষকে আমরা অন্তরীকরণ করবো। তো এটাকে অন্তরীকরণ করলে কি আসবে? 2x dx। অন্তরীকরণের সূত্র অনুযায়ী এখান থেকে মান কি আসবে? 2a আর sin থিটা d থিটা অন্তরীকরণ করে নিবা। দেন দেখো এখানে আমরা এই যে এই দুইটার মধ্যে জাস্ট x dx টা এই পাশে রাখবো, মানে x dx টা এই পাশে রেখে এই a আরটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। দেখো এই পাশেও 2 আছে, এই পাশেও 2 আছে, দুইটাই গুণাকার আছে, কাটাকাটি যায়, এই পাশে থাকে x dx। আর আমরা এখান থেকে জাস্ট a আরটাকে যদি সরাই, তাহলে এই পাশে কি থাকবে? sin থিটা d থিটা থাকবে না? মানে বুঝতে পারতেছো আমার কথা? এই পাশে 2, এই পাশে 2 কাটা, এক্স ডিএক্স আছে, এখান থেকে এ আরটাকে শুধু আমরা এই পাশে নিয়ে যাব, তাহলে এক্স ডিএক্স বাই এ আর আসবে। আর এই পাশে তাহলে কি থাকবে? সাইন থিটা ডি থিটা। এবার আমরা 1 নং সমীকরণের যে মানটা আছে সেই মানের মধ্যে আমরা এই যে এখানে সাইন থিটা ডি থিটা যেটা আছে, সাইন থিটা ডি থিটা না, অ্যাকচুয়ালি সাইন কিউ, আমরা হচ্ছে এটাকে ধরে নিছি আর কি। তো আমরা যদি এখানে ওইখানে আর কি জাস্ট মানটা যদি বসাই, তাহলে দেখো এই এক্স এর সাথে এই যে উপরে আমরা এক্স ডিএক্স আনবো, আর নিচে আনবো আমরা এক্স এর সাথে এ আর গুণ আকারে। এই যে জাস্ট এটাকে আমরা এখানে বসাইছি, এটাকে যদি আমরা এখানে বসাই দিই তাহলে এক্স ডিএক্স টা উপরে আছে এখানে, তাহলে এক্স ডিএক্স টা উপরেই থাকবে, আর এ আরটা হচ্ছে নিচে এক্স এর সাথে গুণ হবে। তাহলে সমীকরণটা কি দাঁড়াইলো? ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস জি ইন্টু 2π স্কয়ার এস,
মানে যেখানে যা আছে তাই থাকবে, জাস্ট এই জায়গাটায় সাইন থিটাটার জায়গায় আমরা এক্স ডিএক্সটা আর এ আরটাকে আনবো। তাহলে টোটালটাকে আমরা গুণ করবো, ডিএক্সটাকে বাইরে রাখবো, জাস্ট ডিএক্সটাকে বাইরে রাখলে আর এই পুরো টোটালটাকে গুণ করলে এক্স আর এক্স কাটা যায়, নিচে থাকে এ আর এ কাটা যায়, তাহলে উপর থাকে একটা এ, তাহলে নিচে থাকলো কি শুধু আর, কারণ এক্স এক্স কাটা, ডিএক্সটা তো বাইরেই আনছি, এ কাটা, তাহলে নিচে থাকলো একটা আর, উপরে থাকলো জি 2 পাই এস মাইনাস এখানে হচ্ছে ডিএক্স মাইনাস জি ইন্টু 2 পাই এস ডিভাইড বাই আর, এখানে হচ্ছে কি ডিএক্স। তো এখন আমরা পি বিন্দুতে বিভব বের করব। পি বিন্দুতে বিভব বের করতে গেলে ডিভিটাকে আমাদের সমাকলন করতে হবে ভিটাকে। তো ভিটাকে সমাকলন করলে ডিভি আসবে, ডিভিটাকে সমাকলন করলে ডিভির মানটা যেটা আছে সেটা বসায় দিব। লিমিট থাকবে আপার লিমিট থাকবে আর প্লাসে, লোয়ার লিমিট থাকবে আর মাইনাসে। দেন এটাকে আমরা সমাকলন করলে এই সমাকলনের নিয়ম অনুযায়ী কি আসবে, এটা বাইরে চলে আসবে না, এটা বাইরে চলে আসবে আর ভিতরে থাকবে আমাদের এটা। এখন আমরা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট বসাই, এই যে দেখো আপার লিমিট লোয়ার লিমিট বসাইলে কিন্তু এই যে এটা চলে আসবে এখানে, এটা যা আছে তাই থাকবে, এটার সাথে হচ্ছে এই যে আপার লিমিট লোয়ার লিমিট হিসাবে এক্সট্রা থাকবে, এখানে কিন্তু এক্স হবে, হ্যাঁ এই যে এক্স থাকবে, এই এক্সট্রা এক্স এর উপর আমরা হচ্ছে একবার আর প্লাস এ বসাবো, একবার আর মাইনাস এ বসাবো। আর প্লাস এ আর মাইনাস এ বসাইলে আর আর কাটা যায়, এ থাকে টু এ থাকে, টু এটা আবার এটার সাথে গুণ হলে এটা হয়ে যায়, এবং এটা কিন্তু আমাদের জিএম বাই আর এর সূত্র, মাইনাস জিএম বাই আর এর সূত্র। তো জিএম বাই আর এর মধ্যে কিন্তু এম এর মান আবার এটা, আর হচ্ছে ফাঁপা গোলকের ভর, এটা নির্ণয় গোলকের বস্তু কেন্দ্রীয় মহাকর্ষীয় বিভব হিসেবে আমরা ধরে নিব। আর পি বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্যটা যখন আমরা বের করব, আমরা মহাকর্ষীয় বিভবের প্রাবল্যটা কিন্তু 2 নম্বর প্রশ্নে শিখছিলাম যে ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। তো ভি এর মানটা বসায় দাও, গুণ করো, গুণ টুন করলে দেখবা জিএম বাই আর স্কয়ার আসবে। এটা কিন্তু আমরা সব জায়গায় ইউজ করি। তাহলে আমি এই জায়গাটা আরেকবার তোমাদের বুঝাই দিতেছি। আমরা ডিভির মানটা বের করছি, এখন আমরা ভি কে ডিফারেন্সিয়েশন সমাকলন করব, সমাকলন করলে ভি সমান ভি সমাকলন ডিভি আসবে। ডিভির মান কোনটা, এইটা বসায় দাও, বসায় দেওয়ার পরে সূত্র অনুযায়ী কি আসবে, এটা বাইরে চলে আসবে না, এই যে বাইরে চলে আসলো, ভিতরে ডিএক্স থাকলো, আর এই যে উপরে আবার লিমিট লোয়ার লিমিট থাকলো। এবার এটাকে টাচ করার দরকার নেই, আমরা ডিরেক্ট হচ্ছে এটাকে যেভাবে আছে সেভাবেই রাখবো, জাস্ট 2 পাইটাকে আগে লিখছে আর জিটাকে ভিতরে লিখছে আর কি, এটাকে আমরা টাচই করবো না। এই পাশে আমাদের কাজ, এখানে আপার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালে এটা থাকে, এটার সাথে গুণ হলে এটা হয়ে যায়, এবং এই পুরোটার মান হচ্ছে জিএম বাই আর। এখন আমরা মহাকর্ষীয় ক্ষেত্র প্রবল এর কাছে চলে যাব। এর সূত্র কি ছিল, মাইনাস ডিভি বাই ডিআর, ডি মাইনাস ডি বাই ডিআরটা যেমনি আছে এমনি থাকবে, ভিটার জায়গায় আমরা ওই মানটা বসাই দিই, বসাই দিয়ে দুটোকে গুণ করি, গুণ করলে এটা আসবে। দেন এই পুরোটাকে আবার হিসাব করলে বা ডিফারেন্সিয়েশন করলে জিএম বাই আর স্কয়ার আসবে। এটাই মহাকর্ষীয় প্রাবল্যের রাশিমালা। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটা যদি ভালো করে বুঝে থাকো, এই প্রশ্নটা তোমার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে, কোনো ঝামেলাই লাগবে না। দেখো এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র হতে আর দূরত্বে মহাকর্ষীয় বিভবের রাশিমালা। আগেরবার আমরা যে গোলকটা ধরছিলাম সেটা কিন্তু ফাঁপা গোলক ছিল, বাট এখন আমরা ফাঁপা গোলক ধরতেছি না, আমরা পৃথিবীর কেন্দ্র ধরতেছি, পৃথিবী থেকে মহাকর্ষীয় বিভবের রাশিমালা। সেখানে আগের মতো ইয়া ধরে নিবা, এই ব্যাসার্ধ ধরে নিবা, তারপর হচ্ছে গোলকের কেন্দ্র ধরে নিবা, ও আগের মধ্যে সবকিছু করবা। দেখো মনে করি এটার আমি আলাদাভাবে না বুঝাই জাস্ট ওটার সাথে ডিরেক্টলি বলে অ্যাটাচ করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে কি, মনে করি পাতলা গোলকীয় গোলকের ব্যাসার্ধ ও প্রতি এককের ক্ষেত্রফলের ভর হচ্ছে এ ও পি। তো ও হচ্ছে খোলকটা কেন্দ্র, কেন্দ্র হতে আর দূরত্বে একটা পি বিন্দু আছে, পি বিন্দুতে গোলকীয় খোলকের দরুন সৃষ্ট বিভবের রাশিমালা নির্ণয় করতে হবে, ঠিক আগেরটার মতোই। তো এখন আমরা ওই যে রিং এর পরিধি বের করবো, রিং এর পরিধির মানটা কি পাবো, 2 পাই এ সাইন থিটা। রিং এর বেদ কি পাবো, এডি থিটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে রিং এর ক্ষেত্রফল বের করব, পরিধি বের করলাম, বেদ বের করলাম, এখন ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল হচ্ছে এটা, রিং এর ভর হবে কোনটা, এটা। এগুলো কিভাবে আসছে আগের প্রশ্নে আলোচনা করছি। তাহলে ডিভি তো আমাদের আলাদা করে বের করতে হবে না, ডিভিটা আসবে তখন এটা, ঠিক আছে। তো এখন আমরা ওই ওবিপি হতে যে এটা পাবো আগের বারের মতো সেম মান। এবার হচ্ছে আমরা যে 2x dx মানে এটাকে অন্তর্গ্রহণ করবো, দুই পাশে অন্তর্গ্রহণ করলে কিন্তু a স্কয়ার মান আসবে 0, আর স্কয়ার মান আসবে 0, এটা যা আছে তাই থাকবে, cos থিটা হয়ে যাবে মাইনাস sin থিটা, জাস্ট অন্তর্গ্রহণ করছি। অন্তর্গ্রহণ করার কারণে x স্কয়ার হয়ে গেছে 2x dx, a স্কয়ার হয়ে গেছে 0, আর স্কয়ার হয়ে যাবে 0, 2r a cos থিটা। এই জায়গায় cos থিটার জায়গায় আমরা ডিফারেন্সিয়েশন করে এই মানটা বসাইলাম। এবার দেখো x dx ইজ ইকুয়াল টু a আর sin থিটা d থিটা, ওই এখান থেকে জাস্ট ডিবির মানটা আমাদের বের করবো আগের বারের মতো। এবার ডিবির মানটা বের করে আমরা ওই ভি কে কি করবো, সমাকলন করবো। ভি কে সমাকলন করলে ঠিক আগের মতো এই যে লিমিট টিমিট বসাইলে, আপার লিমিট লোয়ার লিমিট এগুলো বসাইলে ভি এর মানটা কিন্তু বের হয়ে যায়। এটাই হচ্ছে পাতলা সুষমীয় গোলকীয় খোলকের বহিস্থ কোনো বিন্দুতে সৃষ্ট বিভবের রাশিমালা। দেখো এই দুইটা কেন শিখাইলাম, এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমার কমন থাকবে ফাইনালে, হয় ওই পৃথিবীরটা দিবে আর না ওই গোলকেরটা দিবে, ঠিক আছে। তো তুমি যদি দুইটাই শিখে রাখো
তাহলে যেটাই আসুক, দেখা গেছে লাস্ট ইয়ারে 2024 সালে তোমরা পরীক্ষা দিচ্ছ 2025 সালে, 2024 সালে যদি পৃথিবীরটা এসে থাকে তাহলে তোমাদের আসবে ফাঁপা গোলকেরটা। আর যদি 2000 আগের সালে মানে 2024 সালে যদি তোমাদের পৃথিবীর গোলকের জায়গায় যদি ফাঁপা গোলক এসে থাকে তাহলে পৃথিবীর গোলকটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের অধ্যায় 4, আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর যদি কোনো প্রবলেম থাকে আমাদের লাইভ ক্লাসে তোমরা কোশ্চেন করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।